মধ্যে এক মেয়ের গায়ের রং তো ফর্সা ছিল, কিন্তু ওর আরেক মেয়ের গায়ের রং কালো ছিল, যার কারণে তার কালো মেয়ের জন্য সম্বন্ধ খুঁজতে বেশ কষ্ট হচ্ছিল। মা, তুমি এতদিন ধরে রাগিনীর জন্য সম্বন্ধ খুঁজছো, কিন্তু কোনো ছেলেই ওকে বিয়ে করতে রাজি হয় না। যদি এরকমই চলতে থাকে তাহলে সেই চক্করে আমার বিয়েও কোনোদিন হবে না। তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? তুই নিজে জানিস যে তুই কি বলছিস? আমি খুব ভালো করেই জানি যে আমি কি বলছি। তুমি আমার উপর রেগে যাচ্ছ কেন? তুমিও এটা খুব ভালো করে জানো যে কোনো ভালো ছেলে ওকে বিয়ে করতে রাজি হবে না, আর তার জন্য আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। এই আগের সপ্তাহে যে পরিবার আমায় দেখতে এসেছিল, তাদের ঘর পরিবার কত ভালো ছিল, কিন্তু ওদের ছোট ছেলের রাগিনীকে পছন্দ হয়নি, তাই তুমি আমার সম্বন্ধও ভেঙে দিলে। তোর সম্বন্ধ আমি ওখানে এই জন্য ভাঙিনি যে ওদের রাগিনীকে পছন্দ হয়নি। আমি এই জন্য বারণ করেছিলাম কারণ আমি জানতে পেরেছিলাম যে ছেলেটার চরিত্র ভালো নয়। আরে থাক থাক মা, তুমি আর কতদিন এইভাবে বাহানা বানাবে? যাকগে, ছাড়ো, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমি নিজের অফিসে গেলাম। আরে তুই একা কোথায় যাচ্ছিস? রাগিনীও তো তোর সাথে অফিসে যাবে। আরে সরি প্রিয়াঙ্কা, আজকে আমার তৈরি হতে একটু দেরি হয়ে গেল। চল আমরা দুজনে অফিসে যাই। তৈরি হতে তো তোর এত দেরি হয়ে গেল যেন তৈরি হয়ে তুই কোনো পরী সেজে আসবি। তুই তৈরি হোস বা না হোস, তোকে এরকমই লাগবে, তাই রোজ রোজ তৈরি হতে গিয়ে নিজের সময় নষ্ট করিস না। দেখো তো কেমন কাচির মতো ওর মুখ চলে। এই বাজে কথাগুলো না বলে তুই থাকতে পারিস না? কোনো ব্যাপার না মা, প্রিয়াঙ্কা আমার সাথে মজা করছে, চল আমরা যাই। রাগিনীর কালো রঙের জন্য ছোট থেকেই সবাই ওকে কথা শোনায়। বাইরের লোকের কথা তো তাও সে শুনে নিত, কিন্তু যখন নিজের মায়ের পেটের বোন ওকে ওর রঙের জন্য খারাপ কথা বলতো তখন রাগিনীর কষ্ট হতো, কিন্তু রাগিনী কখনো নিজের কষ্ট দেখাতো না। ও হেসে ওর কথাগুলো ভুলে যেত। দুই বোন অফিসে পৌঁছায়, আর সেদিনই অফিসে একটা নতুন ছেলে জয়েন করে। আরে শীতল, দেখ তো, যে নতুন ছেলেটা অফিসে এসেছে কি হ্যান্ডসাম না? হ্যাঁ, হ্যান্ডসাম তো বটেই। এমনিতেও আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাহলে কেন না এই ছেলেটাকেই বিয়ে করে নি? কমপক্ষে ওর ব্যক্তিত্ব তো আমার সাথে মিল খাচ্ছে। কথাটা তো ঠিকই বলেছিস প্রিয়াঙ্কা। এমনিতে আমার তোকে নিয়ে টেনশন নেই, তুই তো যে কোনো ভালো ছেলে পেয়ে যাবি। টেনশন তো আমার তোর বোনকে নিয়ে। না জানি ও জীবনে কোনোদিন কোনো ভালো ছেলে পাবে নাকি না। এমনিতেও যে মেয়েদের অতটা ভালো দেখতে হয় না তাদের বর তাদের চিট করে। তোর বোনের সাথে এরকম না হয়ে যায়। আরে ওর সাথে কি হবে না হবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি তো শুধু নিজেরটাই বুঝি। আমি তো শুধু নিজের লাইফ সেট করতে চাই। ও যেমনই বর পাক সেটা ওর ভাগ্য। আরে ও যদি একটা বর পেয়ে যায় সেটাই ওর জন্য ভাগ্যের। রাগিনীকে নিয়ে মজা করতে করতে তারা দুজন হাসতে থাকে। তার কিছুদিন পরেই প্রিয়াঙ্কা ওই অফিসে আসা নতুন ছেলেটির সাথে কথা বলতে থাকে, আর ধীরে ধীরে তারা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে। এরপর একদিন রাগিনী প্রিয়াঙ্কা আর ওই ছেলেটির বন্ধুত্বের কথা জানতে পারে। এ তো ভালো ব্যাপার, প্রিয়াঙ্কা এত ভালো ছেলে পেয়ে গেল। প্রিয়াঙ্কা ওর সাথে কত খুশি। যদি আমার জন্যও এরকম কেউ থাকতো যে আমাকে ভালো রাখতো। যাকগে, আমি তো কাউকে পেলাম না, কিন্তু আমার বোন খুশি, তাই আমিও খুশি। প্রিয়াঙ্কাকে খুশি দেখে রাগিনীও খুব খুশি হয়। তখনই একদিন প্রিয়াঙ্কা অফিস থেকে ছুটি নেয়। রাগিনী বাড়ি আসার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তখনই সে সেখানে প্রিয়াঙ্কার বন্ধু গিরিশকে দেখতে পায়, কিন্তু তার সাথে অন্য একটি মেয়ে ছিল যার সে হাত ধরেছিল। ওকে এইভাবে দেখে রাগিনীর অবাক লাগে, তাই সে তার পিছু পিছু একটা ওপেন ক্যাফেতে পৌঁছায়। হে ভগবান, এই ছেলেটা তো প্রিয়াঙ্কার সাথে সাথে আরও একটা মেয়েকে ঠকাচ্ছে। আর কোনো কিছু হওয়ার আগে আমায় সবকিছু প্রিয়াঙ্কাকে জানাতে হবে। আমি এইরকম একটা ছেলের সাথে আমার বোনের জীবন খারাপ হতে দেব না। একটা কাজ করি, আমি বরং এই ছেলেটার সাথে মেয়েটার ছবি তুলে নিই, তাহলেই প্রিয়াঙ্কা আমায় বিশ্বাস করবে। রাগিনী যখনই পার্স থেকে নিজের ফোন বের করে তখনই সে দেখতে পায় তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। হে ভগবান, এই ফোনটারও এখনই বন্ধ হওয়ার ছিল। কিন্তু কোনো ব্যাপার না, আমি প্রিয়াঙ্কাকে নিজে গিয়ে বলবো। রাগিনী বাড়ি গিয়ে এই সব কথা প্রিয়াঙ্কাকে বলে।
কিন্তু প্রিয়াঙ্কা ওর কথায় বিশ্বাস করার জায়গায় ওকেই খারাপ কথা বলতে থাকে। আমি খুব ভালো করেই জানি যে তুমি আমার খুশি দেখতে পারছো না, তাই তুমি এই সব করছো। আজ পর্যন্ত তুই কোনো ছেলে খুঁজে পাসনি, তাই জন্য আমার খুশি সহ্য হচ্ছে না। তোর কি মনে হয় তোর এই বাজে কথায় আমি গিরিশের সাথে সম্পর্ক ভাঙবো? এরকমটা কখনো হবে না। এবার তো আমি গিরিশকেই বিয়ে করব, আর তুই আমার খুশি দেখে জ্বলতে থাকবি। এসব তুই কি বলছিস প্রিয়াঙ্কা? তুই আমার বোন। আমি সব সময় তোর জন্য ভালো ভাবি। তুই এটা কি করে ভাবতে পারিস যে আমি তোর জন্য খারাপ ভাববো? তুই যত খুশি চেষ্টা করে নে, কিন্তু আমি তোর এই কথার জালে কখনো ফাঁসবো না। গিরিশকে যখন তুই অন্য মেয়ের সাথে দেখতে পেয়েছিলি, তাহলে ছবি কেন তুললি না? এখন এখানে বাহানা দিচ্ছ যে তোমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিল। তোমার সব চাল আমি ভালো করেই চিনি, তাই তোমার চালে আমি কখনো ফাঁসবো না। আরে কি হয়েছে? এতক্ষণ হয়ে গেল আর তোরা দুজন চেঁচিয়েই যাচ্ছিস। প্রিয়াঙ্কা, আজ তুই কি নিয়ে ঝগড়া করছিস? কিছু না মা, আমি এটা বলতে এসেছিলাম যে তোমার আর আমার জন্য সম্বন্ধ খোঁজার কোনো দরকার নেই, কারণ আমি একজনকে পছন্দ করি। ও আমার অফিসেই কাজ করে আর ও খুব ভালো ছেলে, তাই তুমি ওর সাথে দেখা করো। আচ্ছা, এরকম ব্যাপার হলে ঠিক আছে, ওকে বাড়িতে ডেকে নে। কিন্তু প্রিয়াঙ্কা, দেখো, আমি তোমার কোনো বাজে কথা শুনতে চাই না। আমি ভালো করেই জানি তুমি গিরিশকে পছন্দ করো, তাই আমাকে তুমি ওর বিরুদ্ধে করছো। মা, ওকে ভালো করে বলে দাও ও যেন গিরিশের থেকে দূরে থাকে। আর ও গিরিশের থেকে দূরে থাক বা না থাক, গিরিশ তো দূরেই থাকবে। ওকে আর কে পছন্দ করবে? এসব কি হচ্ছে? কিছু না মা, ছেড়ে দাও, কিচ্ছু হচ্ছে না। রাগিনী প্রিয়াঙ্কাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। পরের সপ্তাহে গিরিশ ওদের বাড়ি আসে। বিয়ের জন্য প্রিয়াঙ্কার বাবা মা গিরিশের সাথে প্রিয়াঙ্কার সম্বন্ধ পাকা করে দেয়। কিছুদিন পরে তাদের এক প্রতিবেশী শারদা বাড়ি আসে। আরে শারদাদি, অনেকদিন পর এলে তুমি। হ্যাঁ সুমিত্রা, তোর মনে আছে তুই একবার আমার ভাগ্নির বিয়েতে গিয়েছিলি? ওখানে আমার বৌদি আর ভাগ্নের রাগিনীকে খুব পছন্দ হয়েছে। আমার বৌদি আমার ভাগ্নের সাথে রাগিনীর বিয়ে দিতে চাইছে। তুমি বললে ওদের আমি বাড়িতে ডেকে নি। কি? আমি তো ভেবেছিলাম ওকে কেউ কোনোদিন পছন্দই করবে না, কিন্তু ওর জন্য তো সম্বন্ধ আসছে। তার মানে ছেলের মধ্যে কোনো না কোনো খুঁত আছে, নয়তো এই কালো কয়লাকে কে বিয়ে করবে? কি? এসব তুই কি বলছিস মা? নিজের বোনের জন্য এইরকম কথা কেউ বলে নাকি? হতে পারে রাগিনীর গায়ের রং কালো, কিন্তু ও তোর থেকে অনেক গুণে ভালো। আমার কথাই খারাপ ভাবিস না, কিন্তু যত সংস্কার রাগিনীর মধ্যে আছে না, ততটা তোর মধ্যে কোনোদিন ছিল না, আর না কোনোদিন হতে পারে। শারদা কাকির কথা শুনে প্রিয়াঙ্কা ওখান থেকে রেগে চলে যায়। কিছুদিন পর রাগিনীকে দেখতে ছেলের বাড়ির লোক আসে আর সম্বন্ধ পাকা করে চলে যায়। দেখ রাগিনী, আমি তোর বোন, তাই তোর ভালোর জন্যই বলছি। আমার তো মনে হয় ওই ছেলেটার কোনো না কোনো দোষ আছে, নয়তো তুই নিজেই ভাব কোনো ছেলে তোকে কেন পছন্দ করবে। ব্যাস, অনেক হয়েছে প্রিয়াঙ্কা। আমার গায়ের রং কালো তার মানে এই নয় যে তোমার মনে যা আসবে তুমি বলতে থাকবে। এমনিতেও মানুষের আসল সৌন্দর্য তার রূপে নয়, তার ব্যবহারে হয়। যদি তার ব্যবহারে লোকজন খুশি হয়, তাহলে তার থেকে বেশি সুন্দর আর কেউ হয় না। আর যে ভালো চেহারা নিয়েও সারাক্ষণ অন্যদের খারাপ কথা বলে, তখন তার থেকে খারাপ আর কেউ হয় না। আরে রে রে বেচারি, তোমার কাছে তো এইগুলো বলা ছাড়া আর কোনো রাস্তাও নেই। কোনো ব্যাপার না, তুমি আজকে আমার কথা বুঝলে না, কিন্তু কালকে যখন তোমার স্বামী অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াবে, তখন তুমি আমার কথা বুঝতে পারবে। কারণ তুমি তো সেরকম যোগ্য নয় যে তোমাকে বউ হিসেবে বাইরে নিয়ে যাবে। প্রিয়াঙ্কার কথায় বিরক্ত হয়ে রাগিনী সেখান থেকে চলে যায়। কিছু সময় পর দুই বোনের বিয়ে হয়ে যায়। রাগিনীর স্বামী তো তাকে খুব যত্নে রাখে, কিন্তু প্রিয়াঙ্কার স্বামী বিয়ের পরেই নিজের আসল রূপ দেখানো শুরু করে। সে প্রিয়াঙ্কাকে ঠকাতে থাকে, আর যখন প্রিয়াঙ্কা এই ব্যাপারে জানতে পারে, তখন গিরিশ তার উপর অত্যাচার করতে শুরু করে, যার পরে প্রিয়াঙ্কা নিজের ভুল বুঝতে শুরু করে।
রাগিনীর সাহায্যে সে গিরিশকে ডিভোর্স দেয় আর রাগিনীকে বলা সমস্ত কথার জন্য তার কাছে ক্ষমা চায়। আর শেষে সে এটাও বুঝতে পারে যে মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় নয় বরং তার মনের মধ্যে থাকে। সমরপুর নামের গ্রামে বিন্দিয়া নিজের মা বাবার সঙ্গে বসবাস করত। তার বাবার গ্রামে একটা ছোট চাষের জমি ছিল, যেখানে সে চাষ করে তাতে যে ফসল হতো সেটা বাজারে বিক্রি করত। সেই টাকা দিয়েই সে তার সংসার চালাতো। যদিও ওরা গরিব ছিল, কিন্তু তাদের মেয়ে বিন্দিয়াকে তারা প্রথম থেকেই ভালো স্কুলে ভর্তি করার চেষ্টা করেছিল, যাতে তাদের মেয়ে পড়াশুনো করে অনেক দূরে এগোয়। বিন্দিয়া, এই নে তোর টিফিন বক্স। আজকে আমি তোর জন্য আলুর পরোটা বানিয়েছি। মা, তুমি শীতল আর গরিমার জন্যেও আলুর পরোটা দিয়েছো না? তুমি জানো না যে ওদের দুজনের তোমার হাতের আলুর পরোটা ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি যে ওরা আমার হাতের আলুর পরোটা কত ভালোবাসে। তুই চিন্তা করিস না, আমি তোদের তিনজনের জন্যেই আলুর পরোটা দিয়েছি। বিন্দিয়া নিজের ব্যাগ আর খাবারের টিফিন নিয়ে স্কুলের দিকে এগোতে থাকে। স্কুলে পৌঁছানো মাত্রই সে তার দুই বান্ধবীর কাছে গিয়ে বসে যায়। আমরা দুজন কখন থেকে তোর অপেক্ষা করছি। এত দেরি কেন হলো স্কুল আসতে? তুই জানিস না যে সকাল সকাল আমাদের স্কুলে খেলতেও হয়? তোর জন্য আজকে আমাদেরও খেলা হলো না। আরে আরে, তোরা দুজন রাগ করা বন্ধ কর। যদি আমি বলে দিই না যে স্কুলে আসতে কেন দেরি হয়েছে আজকে, তাহলে তোদের রাগ এক্ষুনি কমে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বল স্কুলে আসতে কেন দেরি হলো? এই জন্যেই আজকে আমার আসতে একটু দেরি হলো। এবার বল, আলুর পরোটার নাম শুনে তোদের রাগ ঠান্ডা হলো কি না? এমনিতে ভালোই হয়েছে যে আন্টি আজকে আমাদের জন্য আলুর পরোটা দিয়েছে, না হলে আজকে তোর একদমই রেহাই ছিল না। ওরা তিনজনে একসাথে বসে খুব মন দিয়ে পড়াশুনো করে। আর তখনই লাঞ্চের ঘন্টা বাজে। ওরা হাত ধুয়ে যে যার নিজের টিফিন বক্স বের করে বসে। আজকে আমরা নিজেদের খাবার পরে খাবো, আগে আমরা এই আলুর পরোটাটা খাবো। কতদিন হয়ে গেছে আমরা আন্টির হাতের আলুর পরোটা খাইনি। ওরা তিনজনে একসাথে বসে লাঞ্চ করছিলই, এমন সময় ক্লাসের তিনজন মেয়ে ওখানে এসে পৌঁছয়। তোরা দুজন আমাদের মতো এত বড় লোক বাড়ির মেয়ে, কিন্তু তারপরেও এই গরিব মেয়েটার সাথে খাবার খেতে লজ্জা করে না? তুই এটা কেন ভুলে যাস যে তোর নিজেরও একটা স্ট্যান্ডার্ড আছে, আর এই গরিবের তো কোনো স্ট্যান্ডার্ডই নেই। তোমরা এগুলো কি বলে যাচ্ছ? তোমাকে কেউ জিজ্ঞেস করেছে যে এখানে এসে ফ্রিতে জ্ঞান দিচ্ছ? কেউ তোমার থেকে কিছু জিজ্ঞেসও করেনি, তাই তোমার এখানে এসে জ্ঞান দেওয়ার দরকার নেই। আমার আর বিন্দিয়ার বন্ধুত্বের কথা যদি বলো, তাহলে এই বন্ধুত্ব তোমরা কোনোদিন ভাঙতে পারবে না। তাই আমাদের ব্যাপারে নাক গলানো বন্ধ করো আর যাও এখান থেকে। আরে, শুনতে পেলে না নাকি? শীতল এক্ষুনি তো বলল যাও এখান থেকে, তো যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি এখান থেকে। এমনিও তোদের সাথে কথা বলার আমার আর কোনো ইচ্ছে নেই। শীতল ওদেরকে ভুলভাল কথা শুনিয়ে ওদের তাড়িয়ে দেয়। এমন সময় শীতল ওদেরকে বলে, শোন, তোর মনে আছে না কাল আমার জন্মদিন, আর কাল কিন্তু রবিবার, তাই স্কুলে তো আমি আমার জন্মদিন সেলিব্রেট করতে পারবো না। তাই তোদের দুজনকে আমার বাড়ি আসতে হবে। দেখ বিন্দিয়া, আমি তোকে আগেই বলে দিচ্ছি, তুই আগের বছরেও জন্মদিনে আমার বাড়িতে আসিসনি, কিন্তু এইবার যদি তুই আমার বার্থডে পার্টিতে না আসিস, তাহলে আমি তোর উপর খুব রেগে যাব। দেখিস, তখন আর আমি কথাও বলবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোর জন্মদিনে আসব। তুই তো কথায় কথায় শুধুই আমার উপর রেগে যাওয়ার জন্য বসে থাকিস। ছুটির পরে সবাই স্কুল থেকে বাড়ি চলে আসে। পরের দিন বিন্দিয়া তৈরি হয় শীতলের বাড়িতে তাদের জন্মদিনের পার্টির জন্য। আমার জামাটা ঠিক লাগছে না মা? হ্যাঁ মা, তোকে এই জামাটা পরে খুব ভালো লাগছে। এই নে, আমি শীতলের জন্মদিনের জন্য নিজের হাতে মিষ্টি বানিয়েছি। ওকে এটা দিয়ে দিস। ওর আমার হাতের গুজিয়া খুব ভালো লাগে না, তাই আমি ওর জন্য এটা বানিয়েছি। আরে বাহ মা, তুমি শীতলের জন্য গুজিয়া বানিয়েছো? আমি যখনই ওকে এই কথাটা বলবো না, তুমি দেখো ও কত খুশি হবে। ওর তোমার হাতের গুজিয়া খুব ভালো লাগে। আচ্ছা, এবার আমি যাচ্ছি, একটু পরেই চলে আসবো। বিন্দিয়া শীতলের জন্য এক ডিবে ভর্তি গুজিয়া প্যাক করে ওদের বাড়ি যায়। ওখানে ওদের বাড়িতে আরো অনেক অতিথি এসেছিল, যারা খুব সুন্দর সুন্দর জামা কাপড় এবং শীতলের জন্য অনেক দামি দামি গিফট এনেছিল। বিন্দিয়া যখন ওদের সবার জামা কাপড় দেখল, তারপর সেই নিজের জামাটাকে দেখল।
এখানে তো সবাই কত ভালো ভালো জামা কাপড় পরে এসেছে। যদি এখানে সবাই জানতে পারে যে আমি শীতলের বন্ধু, তাহলে আমার জন্য শীতলের যেন অপমান না হয়। আমার এখানে আসাই উচিত হয়নি। আরে বিন্দিয়া, আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কোথায় ছিলি তুই? আয় তাড়াতাড়ি এদিকে আয়। তুই আর গরিমা দুজনে মিলে আমায় কেক কাটা। তোদের জন্য আমার এখনো কেকই কাটা হয়নি। আরে শীতল মা, তুমি এটা কি কথা বলছো? জন্মদিনের কেক তো সেই কাটে না যার জন্মদিন হয়। বিন্দিয়ার তোমার সাথে কেক কাটার কোনো দরকার নেই। হ্যাঁ, যদি তুই চাস তাহলে গরিমার সাথে তুই কেক কাটতে পারিস। কিন্তু মা, যদি গরিমা আমার সাথে কেক কাটতে পারে তাহলে বিন্দিয়া কেন পারবে না মা? আমি তোমার কথা বুঝলাম না। আমি তো দুজনের সাথেই কেক কাটবো। আয় বিন্দিয়া। শীতল জেদ করে বিন্দিয়ার গরিমার সাথে কেকটা কাটা শুরু করে। কিন্তু বিন্দিয়া গরিব ছিল, তাই ওদের দুজনের মা বাবা কখনোই বিন্দিয়াকে বেশি বাড়িতে আনতে ভালোবাসত না। ওদের নিজেদের মেয়ের বিন্দিয়ার সঙ্গে বন্ধুত্বটাও খুব একটা ভালো লাগতো না। কেক কাট করার পর শীতল আর গরিমার মা ওদের ভিতরে নিয়ে যায়। আমি তোমাকে বারণ করেছিলাম না শীতল যে ওর সাথে কেক কেটো না? তাও তুমি আমার কথা শুনলে না। আরে আমিও তো গরিমাকে কতবার বলি ওই বিন্দিয়ার সাথে না মিশতে, কিন্তু তাও না জানি এরা ওর মধ্যে কি এমন দেখতে পায় যে সব জায়গায় ওকে নিজের সাথে নিয়ে ঘোরে। যদি বন্ধুত্ব করারই হয় তাহলে নিজের লোকেদের মধ্যে কর। এরকম গরিবদের সাথে বড় লোকেদের বন্ধুত্ব হয় না। তুমিও শুনলে তো শীতল, জ্যোতি আন্টি কি বলল? আজকের পরে আমি যেন তোকে বিন্দিয়ার সাথে আর দেখতে না পাই। নয়তো আমি যদি স্কুল থেকে এটা জানতে পারি যে তুমি ওর সাথে থাকো, তাহলে আমি তোর স্কুলটাই পাল্টে দেব। কিন্তু মা, এটা কি রকম ব্যাপার? বন্ধুত্বে গরিব বড়লোক এসব হয় না। আমি বুঝতে পারি না গরিব বড়লোকের মধ্যে এত ভেদাভেদ কিসের। বিন্দিয়া আমাদের খুব ভালো বন্ধু, ওকে ছাড়া থাকতে পারবো না। বিন্দিয়া কেকটা কাটার পর শীতলকে তার গিফটটা দিতে ভুলেই গেছিল, আর তাই গিফটটা দেওয়ার জন্য সেও ঘরের ভিতরে যায়। কিন্তু যখন সে এইসব কথা শুনল, তখন ওর হাত থেকে গুজিয়ার ডিবেটা নিচে পড়ে যায়, যার আওয়াজ শুনে সবাই ওর দিকে তাকিয়ে থাকে। আরে বিন্দিয়া, তুই এখানে কখন এলি? আসলে আমি তোকে এই গিফটটা দিতে ভুলে গেছিলাম। মা তোর জন্য গুজিয়া বানিয়ে পাঠিয়েছিল, ওটাই দিতে এসেছিলাম। আমি এটা বাইরে টেবিলে রেখে দিচ্ছি। আমায় এবার তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। বিন্দিয়ার ওদের কথাবার্তা খুব খারাপ লাগে, আর তাই সে পড়ে যাওয়া গুজিয়ার ডিবেটাকে তুলে নিয়ে যত্নে আবার গুছিয়ে সেটা টেবিলের উপর রেখে দিয়ে তাড়াহুড়ো করে নিজের বাড়ির দিকে চলে আসে। ও পুরো রাস্তাটা কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে যায়। স্কুলে ওর এই বছরটা পূর্ণ হয়ে গেছিল, তাই সে নিজের বাবাকে বলে নিজের স্কুলটা পাল্টে নেয়। কিন্তু ও জানত যে গরিমা আর শীতল কখনোই ওর সাথে কথা বলা ছাড়বে না। কিন্তু যদি ওরা এরকম করত, তাহলে ওদের বাড়ির লোক ওদের স্কুল পাল্টে দিত, আর বিন্দিয়া সেটা চাইতো না। আর তাই সে নিজে থেকেই নিজের বাবাকে বলে স্কুলটা পাল্টে নেয়। স্কুল পাল্টে ফেলার পর বিন্দিয়ার কোনো দিন ওর বাড়িতে যায়নি, এবং ওদের বাড়ির লোকও কখনোই ওদেরকে বিন্দিয়ার বাড়িতে নিয়ে যায়নি ওদের সাথে দেখা করার জন্য। এইভাবেই সময় কাটতে থাকলো, এবং ওরা তিনজন এখন বড় হয়ে গেছে। একদিন গরিমা আর শীতল শপিং মল থেকে বাইরে বেরোচ্ছিল। তখনই রাস্তায় খুব জোরে আসা গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে। সেই সময় বিন্দিয়া ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। যখনই ও ওদেরকে রাস্তায় এই অবস্থায় পড়ে থাকতে দেখে, ও সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যায় ওদের। দেখুন, ওদের অনেকটা রক্তক্ষয় হয়ে গেছে, তাই জন্য ওদেরকে আমাদের আরো অনেক রক্ত দিতে হবে। ওদের ব্লাড গ্রুপ আলাদা আলাদা, তাই আমাদেরকে ওদের জন্য আলাদা ব্লাড গ্রুপের দুজনকে ব্যবস্থা করতে হবে। বা যদি কারোর ব্লাড গ্রুপ ও পজিটিভ হয়, সে ওদেরকে রক্ত দিতে পারবে। ডাক্তারবাবু, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমি ওদের রক্ত দিতে পারি। ডাক্তার বাবু, ওই মেয়ে দুটোর জন্য শুধু রক্ত নয়, ওদের মধ্যে একজনের জন্য আমাদের লিভারও দরকার। কারণ অ্যাক্সিডেন্টে মেয়েটার লিভার ড্যামেজ হয়ে গেছে। ও মাই গড! আপনি একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলুন। সিস্টার, তুমি ওদের প্যারেন্টসকে তাড়াতাড়ি ইনফর্ম করে দাও। ডক্টর বিন্দিয়াকে ভিতরের দিকে নিয়ে যায়, আর তার কিছুক্ষণ পরেই ওদের বাড়ির লোক ওখানে চলে আসে। ডাক্তারবাবু, আমার মেয়ে ঠিক আছে তো? ওদের কিছু হয়নি তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমার গরিমা কেমন আছে? দেখুন, ওরা দুজন এখন ভালো আছে। যদি আপনি এর জন্য কাউকে ধন্যবাদ দিতে চান,
তাহলে এই মেয়েটাকে দিন, কারণ এই ওদের দুজনকে নিজের ব্লাড ডোনেট করেছে, আর তার সঙ্গে আপনার মেয়ে শীতলকে তার লিভারটাও দিয়েছে। না হলে আমাদের পক্ষে ওদেরকে বাঁচানোটা অসম্ভব হয়ে গেছিল। ওরা দুজনে যখনই বিন্দিয়াকে দেখে তখনই ওদের পায়ের তলা থেকে মাটিটা সরে যায়। যেই বিন্দিয়াকে ওরা এতটা অসহ্যকর ভেবেছিল, আজ সেই বিন্দিয়াই ওদের দুজনের মেয়ে মানে তার নিজের দুই বন্ধুকে বাঁচিয়ে তুলেছে। এইটা দেখে ওরা দুজন প্রচণ্ড লজ্জা পায়। তুমি তো সেই বিন্দিয়া না, যাকে আমি আমার বাড়িতেও ঢুকতে দিতাম না? আমি জানি যে সেদিন তুমি আমাদের কথা শুনে নিয়েছিলে, তাই স্কুলে আসা বন্ধ করে দিলে। আমাদের জন্য তোমরা তিনজন আলাদা হয়ে গিয়েছিলে, কিন্তু তারপরেও তুমি তোমার বন্ধুত্ব ভোলনি। তুমি এত বছর পরেও নিজের বন্ধুত্বের মান রেখেছ। আমাকে ক্ষমা করো বিন্দিয়া, আমি তোমার সাথে অন্যায় করেছি। হ্যাঁ বিন্দিয়া, আমিও তোমার কাছে ক্ষমা চাইছি। আর যদি তুমি না থাকতে, না জানি আমাদের মেয়েদের সাথে কি হয়ে যেত। তোমার মতো বন্ধুই আজকে ওদের প্রাণ বাঁচিয়েছে। আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি। কোনো ব্যাপার না আন্টি, আপনি ক্ষমা চাইবেন না। আমার আপনাদের উপর কোনো রাগ নেই। আপনারা তো নিজের মেয়ের ভালোই চেয়েছিলেন। আমি ওদের থেকে যতই দূরে চলে যাই, কিন্তু আজও আমার মনে ততটাই ভালোবাসা আছে যতটা আগে ছিল। বছরের পর বছর নিজের লোকেদের থেকে দূরে থাকলেও ভালোবাসা কমে যায় না।